হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা দর্শকদের স্ক্রিপ্টের উপর ভিত্তি করে আরেকটা অসাধারণ সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে ডোন্ট ক্রাই মামি। সিনেমাটি রিলিজ পেয়েছিল 2012 সালে এবং এটা একটা থ্রিলার ক্রাইম রিভেঞ্জ সিনেমা, মানে এটা একটা প্রতিশোধের সিনেমা। এবং এই সিনেমাতে আমরা এমন একটা কাহিনী দেখবো যে কাহিনীটা আসলে বাস্তবতার সাথে মিলে যায়। যদিও এটা একটা সাউথ কোরিয়ান সিনেমা, তবে হারমেশাই পুরো দুনিয়াতে এমনকি আমাদের সাউথ এশিয়াতেও এরকম ঘটনা প্রচুর ঘটছে, যার কোনো বিচারও হচ্ছে না। এবং এই সিনেমা একরকম তোমার কি বলবো, তোমার রক্ত গরম করে দিতে পারে। তো যাই হোক, সিনেমাটি নির্মিত হয়েছিল 2012 সালে। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল বাংলাদেশি প্রায় 25 কোটি টাকার মতো, বক্স অফিস আয় করেছিল 70 কোটি টাকার মতো, আর এটার আইএমডিবি রেট হচ্ছে 10-এর 6.3। তো যাই হোক, চলো আমরা মূল ভিডিওতে যাব। বাট যদি কোনো কমার্শিয়াল বিজ্ঞাপন থাকে আমি নিশ্চিত নয় বিজ্ঞাপন আছে কিনা, যদি থাকে প্লে করবো, না থাকলে মূল ভিডিওতে চলে যাবো। আর বিজ্ঞাপন থাকলে কি করতে হবে এটা তোমরা অবশ্যই সবাই ভালো মতো জানো। তো চলো আমরা বিজ্ঞাপন থাকলে প্লে করি, নয়তো মূল ভিডিওতে চলে যাই। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো যেমন বলেছি, এটা একটা রিভেঞ্জ সিনেমা, তো বুঝতেই পারছো প্রতিশোধের সিনেমা, একটু রক্ত গরম করার মতোই হবে আর কি। তবে ফিনিশিংটা কি বলবো, তোমাদের পছন্দ হবে কিনা আমি নিশ্চিত নই। তো যাই হোক, সিনেমার শুরুতে আমরা এই সিনেমার প্রধান চরিত্র ইউনাকে দেখতে পাই। আর ইউনা হচ্ছে আমাদের এই সিনেমার নায়িকা এবং সে তার মায়ের সাথে স্কুলে যাচ্ছিল। আর ইউনার মায়ের নাম হচ্ছে লিভ। আর এখানে উল্লেখ্য, ইউনার মায়ের অনেক আগে ডিভোর্স হয়ে গিয়েছে, আর এ কারণে ইউনার মা ইউনাকে নিয়ে আলাদা থাকতো। তবে ইউনার যেহেতু বাবা ছিল না, সেজন্য তাদের মা মেয়ের সম্পর্ক ছিল বন্ধুত্বের চেয়ে অনেক বেশি, মানে বুঝতেই পারছো অনেক ক্লোজ সম্পর্ক। তো ইউনা প্রতিদিন স্কুল শেষে সাঁতারের ক্লাসে যায়, আর সেখান থেকে সে গান শিখতে যায়। আর গান শেখাটা তার কাছে অনেকটা প্যাশনের মতো। তো সে যেখানে গান শিখতো, সেখানে চৌহান নামের একটা ছেলেকে সে পছন্দ করতো, কারণ ছেলেটা খুবই হ্যান্ডসাম, স্মার্ট এবং মনে করো সবাই অ্যাটেনশন পায়। কিন্তু চৌহান ওকে পাত্তা দিত না, কারণ চৌহানকে তো অনেক মেয়ে পছন্দ করে। আর তাছাড়া আমাদের ইউনাও কখনো তাকে মুখ ফুটে কিছু বলতে পারেনি। বাট একদিন ইউনার মিউজিক শুনে চৌহান নিজেই ওর প্রেমে পড়ে যায় এবং ইউনার সাথে কথা বলতে চায়। এবং কথা বলার এক পর্যায়ে চৌহান করে কি, ইউনাকে কফি খাওয়ার অফার করে। আর এতে বুঝতেই পারছো ইউনার কেমন খুশি লাগা উচিত। সে নগদ রাজি হয়ে যায়। আর এরপর যখন ওর মাকে নিতে আসে, তখন ইউনার মা তো ওই ছেলেটাকে দেখে এবং বলে এই ছেলেটাকে। তো ইউনা তখন ওর মাকে বলে যে এটা আমার ক্লাসমেট। তবে ইউনার মায়ের বুঝতে বাকি থাকে না যে এর চেয়ে বেশি কিছু হতে পারে আর কি। তো যাই হোক, ইউনার মা যখন ওই রাস্তা দিয়ে ফিরছিল, তখন সে চৌহানকে কিছু বখাটে ছেলেদের সাথে আড্ডা দিতে দেখে, মানে আঞ্জাখোর গাঞ্জাখোর, মনে করো যে রাস্তার সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে থেকে এরকম কিছু পোলাপানের সাথে আড্ডা দিতে দেখে। এটা দেখে ইউনার মা বুঝতে পারে যে ছেলেটা তো সুবিধার না। তবে তারপরেও সে ব্যাপারটা ইগনোর করে চলে আসে। তো এইভাবেই কিছুদিন কেটে যায়। আর ইউনা যেহেতু চৌহানকে পছন্দ করতো, সে নিজে থেকে মেসেজ করা শুরু করে এবং তাদের কথা বলার এক পর্যায়ে তারা দুজন দেখা করার জন্য রাজি হয়ে যায়। কিন্তু আমরা দেখি ইউনার সাথে মেসেজিং করার পরে চৌহান করে কি আরেকজনের সাথে মেসেজিং করে। তো ব্যাপারটা আমাদের কাছে কনফিউজিং লাগে, আমরা বুঝতে পারি যে চৌহান খুব একটা সুবিধার হবে না। তো এরপর রাতের বেলা চৌহান করে কি, ইউনাকে একটা বিল্ডিং এর ছাদে এসে দেখা করতে বলে। তো ইউনা তখন তার মাকে কিছু না বলে চৌহানের জন্য কিছু চকলেট নিয়ে যায় ওই ছাদে দেখা করার জন্য। তো ইউনা তো খুবই খুশি এবং এক্সাইটেড তার প্রিয় মানুষের সাথে দেখা করবে। বাট এরপর ওর সাথে যেটা ঘটতে চলেছে আমরা যেটা কল্পনাও করতে পারি না। তো ইউনা যখনই চৌহানের সাথে কথা বলছিল, তখনই দেখা যায় ইউনার দুই পাশ থেকে আরো দুটো বন্ধু চলে এসেছে চৌহানের, এবং তারা এসে ইউনার উপর ঝাঁপিয়ে পড়ে এবং এক পর্যায়ে ওরা সবাই মিলে তিনজনে পালাক্রমে ওকে ধর্ষণ করে। তো ইউনার মুখ ওরা কস্টিপ দিয়ে বেঁধে দিয়েছিল, যার জন্য ইউনা অনেক চিৎকার করলেও, মামা বলে অনেক চিৎকার করে, কিন্তু এই শব্দ কোনো পর্যন্ত পৌঁছায় না। সে অনেক চেষ্টা করে গিয়ে নিজেকে বাঁচাতে, বাট পারে না। মানে ইউনা যে ছেলেটিকে ভালোবেসে বিশ্বাস করে এখানে এসেছিল, সেই
ছেলেটাই তাকে এরকম একটা অবস্থা করে দিল। মানে ওই ছেলেটার কাছে ইউনা জাস্ট একটা ভোগের বস্তু ছিল। আর এদিকে আমরা দেখতে পাই ইউনার মা যখন রুমে আসে ইউনার, তখন ইউনাকে দেখতে পায় না, এই কারণে সে ভয় পেয়ে যায় এত রাত্রে আমার মেয়ে গেল কোথায়। আর সে তার এক্স হাজবেন্ডকে কল করে, আর তার এক্স হাজবেন্ড একজন পুলিশ অফিসার ছিল। তো তিনি তার সাবেক স্ত্রী লিম বা ইউনার মাকে বলেন, দেখো তোমার মেয়ে হয়তো কোনো পার্টিতে গিয়েছে, না হয় কোনো বন্ধুর বাসায় গিয়ে রয়েছে, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, সকালে চলে আসবে। বাট লিম তো মা, তার মন কোনোভাবে মানছিল না। কিন্তু এরপরে লিমের ফোনে হসপিটাল থেকে একটা মেসেজ আসে, আর এই মেসেজ দেখে তোর মা পাগল হয়ে যায় যে আপনার মেয়ে রেপ হয়েছে, সে বর্তমানে হসপিটাল অজ্ঞান অবস্থায় রয়েছে। তো মেসেজটা পাওয়ার সাথে সাথে সে হসপিটালে চলে যায়। আর সেখানে আসার পর সে তার মেয়েকে যখন বিছানা ওই অবস্থায় দেখে, পুরো পৃথিবী তার জন্য উলটপালট হয়ে যায়। কারণ ডিভোর্স হওয়ার পর থেকে এই মেয়েটাই ছিল তার জীবনে বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আর সেই আদরের মেয়ে আজকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। তো এটা দেখে কোনো মায়ের আসলে নর্মাল ভাবে সহ্য করা সম্ভব না, এবং লিম এটা দেখে কান্না করতে থাকে। আর এর বেশ কিছুক্ষণ পরে ইউনার জ্ঞান ফিরে আসে। আর জ্ঞান ফেরার পরে সে কান্না করতে করতে মাকে জড়িয়ে ধরে কান্না থামাতেই পারে না, আর বলতে থাকে মা আমার অনেক কষ্ট হচ্ছে, তুমি এই ছেলেগুলোকে কখনো ছেড়ে দিও না। এরপর দৃশ্যের পরিবর্তন হয়, ওই 3 শয়তানকে আবার দেখানো হয় যাদেরকে পুলিশ অ্যারেস্ট করে ধরে নিয়ে এসেছে। বাট ওদের দেখে মনে হচ্ছে যে এটা কোনো ব্যাপারই না, ওরা কোনো অপরাধী করেনি, এটা সাধারণ ব্যাপার। আর আমরা বুঝতে পারি ওদের ব্যাকগ্রাউন্ড অনেক হাই হবে হয়তো। তো যাই হোক, ওখানে ইউনার মা আসে এবং লিম তো ওদের এই অবস্থা দেখে রেগে যায়, নিজেই মারতে যায়। কিন্তু তখন এই ছেলেগুলো পুলিশ স্টেশনে ইউনার মায়ের উদ্দেশ্যে খারাপ কথা বলতে থাকে যে তুমি তো আরো সুন্দরী বেবি। আর তখন লিমের এক্স হাজবেন্ডও চলে আসে, আর একটা পুলিশ করে কি লিমকে আটকায়। আর পরের দৃশ্য আবার যায় ইউনার কাছে, আর তার কাছে 2জন লেডি পুলিশ অফিসার ছিল। আর তারা ইউনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে। বুঝতে পারছো, ধর্ষণের মামলায় যে ঘটনাটা ঘটে, যে ধর্ষিতা তারই কিন্তু কষ্ট বেশি হয়, তাকে এমন আজে বাজে প্রশ্ন করা হয় পুলিশের থেকে, কোর্টে থেকে। মনে করো ওর মনে হয় আমি এমনি সুইসাইড করে এত ঝামেলা পোহানের চেয়ে। তো অ্যাকচুয়ালি ইউনা তো এমনিতেই মানসিকভাবে মনে করো যে খারাপ অবস্থায় রয়েছে, তার উপর লেডি পুলিশ এমন এমন প্রশ্ন করছিল, ও আরো মানসিকভাবে ভেঙে পড়ছিল। তো ইউনার মা তখন এটা বুঝতে পারে এবং পুলিশদেরকে অনুরোধ করে আপনারা দয়া করে এখন প্রশ্ন করবেন না, পরে প্রশ্ন করবেন। তো হাজার হলো এগুলো মহিলা পুলিশ, যারা বুঝতে পারে সেখান থেকে চলে যায়। তো এরপর লিম তার মেয়েকে নিয়ে বাসায় চলে আসে। আর ফেরার পর ইউনা একদম চুপচাপ হয়ে যায়, সে কিচ্ছু খায় না। ওয়াশরুমে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, পুরো শরীর পানি দিয়ে ভিজাতে থাকে, পানিতেই থাকতে তার ভালো লাগে। তার কাছে মনে হয় যে পানিতে তার কলঙ্কের দাগ মুছে যাবে। কিন্তু ইউনার মা তাকে বোঝাতে থাকে সব ঠিক হয়ে যাবে মা। তো এরপর লিমের এক্স হাজবেন্ডকে দেখানো হয়, সে তার সিনিয়র অফিসারের সাথে এই ব্যাপারে কথা বলছে। তো সিনিয়র অফিসার বলে দেখো এই মামলাটি এমনিতেও বেশি দূর যাবে না, কারণ ছেলেগুলোর বয়স 18 বছরের নিচে। সবচেয়ে ভালো হয় তুমি ইউনার মায়ের সাথে কথা বলে ওই ছেলেগুলোর বাবা মায়ের সাথে সেটেলমেন্ট করিয়ে দাও, তাতে ওরা কিছু টাকা পেয়ে যাবে, ঝামেলাও বেশি দূর গড়াবে না। তো এই কথা যখন লিমের এক্স হাজবেন্ড লিমকে বলে, লিম তো অনেক রেগে যায়। যদিও লিমের এক্স হাজবেন্ডেরই কিন্তু মেয়ে এই ইউনা, তবে তার ভেতরে আমরা ওই মেয়ের কোনো আবেগ টান আমরা পাচ্ছি না। কিন্তু তারপরেও এক্স হাজবেন্ড লিমকে অনেক বোঝায় যে দেখো এটা নিয়ে বেশি কিছু করা যাবে না, ওদের খুব একটা শাস্তি হবে না, ওরা আন্ডার এজ, সর্বোচ্চ 2-1 বছরের শাস্তি হবে, 6 মাসের শাস্তি হবে। তো এর চেয়ে ভালো হবে সেটেলমেন্টে যাও, আরো জানাজানি হবে, তার সেটাই বেটার। এই জন্য ইউনার মা দেখা করতে রাজি হয় ওই শয়তানগুলোর বাবা মায়ের সাথে। আর সেখানে যাওয়ার পরে ওই শয়তানগুলোর বাবা মা কি বলে জানো, তারা বলে আমাদের ছেলেরা তো ছোট মানুষরা, না বুঝে ছোট্ট একটা ভুল করে ফেলেছে, তাতে কি হয়েছে, এমন না যে তোমার মেয়ে মারা গিয়েছে, ওরা যদি এত খারাপ হতো তোমার মেয়েকে তো মেরেই ফেলতো, তোমার মেয়ে যেহেতু বেঁচে রয়েছে এটা নিয়ে বাড়তি কথাবার্তা আবার না বাড়িয়ে লাভ নেই, তার চেয়ে বলো কত কেমনি কি লাগবে, আমরা ঝামেলা মিটিয়ে নিচ্ছি। তো চিন্তা করো ইউনা কি কোনো কল গার্ল? তো এইসব কথা শুনে কোন মা সহ্য করতে পারে? তো ইউনার মা তো এই কথা শুনে রেগে যায় এবং ওদের মুখের উপর দিয়ে বলে তোদেরকে আমি কোর্টে দেখে নেবো, কোর্ট যে শাস্তি দেবে সেই শাস্তি হবে। তো পরের দৃশ্যে দেখা যায় ইউনা আর তার মা কোর্টে গিয়েছে, সেখানে সবাই অবস্থিত। আর এখানে ইউনা নিজে থেকেই বলে যে আমি চৌহানকে পছন্দ করতাম, নিজে থেকে চৌহানকে মেসেজ করেছিলাম এবং সে আমাকে ডেকে নিয়েছিল, সব কথা বলে। কিন্তু ইউনার শরীরে দেখা যায় শুধুমাত্র একটা ছেলের ব্লাড স্যাম্পল পাওয়া গিয়েছে। বুঝো ব্যাপারটা, রেপ করেছে কিন্তু 3 জন, কিন্তু একজনের স্যাম্পল পাওয়া গিয়েছে, হয়তো ক্ষমতা বলে বাকি 2 জন বেরিয়ে গিয়েছে। তো এটা শুনে কোর্ট সিদ্ধান্ত নেয় শুধুমাত্র এক ছেলেকেই 2 বছরের শাস্তি দেওয়া হবে, বাকিদের মুক্তি দেওয়া হবে। তো এই কথা শুনে লিম রেগে যায়, মানে ইউনার মা কান্নায় ফেটে পড়ে, কারণ বাকিদেরকে বেকসুর খালাস দেওয়ার কোনো যুক্তিই নেই, ওরা তো সাথে ছিল। এবং বলতে থাকে এই জানোয়ারগুলো যদি আমার মেয়ের সাথে এত খারাপ কাজ করার পরেও মুক্তি পেয়ে যায়, এদেশে কি আইন রয়েছে, ওদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল, আমার মেয়ের জীবনটা ওরা শেষ করে ফেলেছে। আর এই কথাগুলো কান্নায় ভেঙে পড়ে। আর তারপর সে যখন কোর্ট থেকে বের হচ্ছিল তখন লিম তার এক্স হাজবেন্ডকে বলে আমি আমার মেয়ের প্রাপ্য বিচারের জন্য হাইকোর্টে যাব। আর এরপর সে যখন ইনাকে নিয়ে গাড়িতে উঠতে যাবে আমরা দেখতে পাই লিম একেবারে গাড়িতে ঢোকার আগেই বসে পড়েছে। মানে দৃশ্যটা কল্পনা করো, সে একেবারে ভেঙে পড়েছে। একটা মা একটা ভাই তার বোনের জন্য খুন করে ফেলতে পারে, সিরিয়াসলি বাবা তার সন্তানের জন্য কাউকে খুন করে ফেলতে পারে, আর মা তো দুনিয়ার সবার চেয়ে বেশি ভালোবাসে তার সন্তানদের, তার কি অবস্থা হতে পারে। তো এইভাবে কিছুদিন কেটে যায়, ইউনা তো একদম চুপচাপ হয়ে গিয়েছে, সে তার মায়ের সাথে কথাও বলে না। উল্টো ইউনার মা তাকে বলে চলো আর আমি একটা ট্রিপে যাই, হয়তো তোমার মন ভালো হবে। বাট ইউনা তার মায়ের সাথে কথা বলে না, উল্টো বলে আমার রুম থেকে বের হয়ে যাও। কিন্তু পরের দিন সকালে ইউনার যখন ঘুম ভাঙে সে দেখতে পায় তার ফোনে একটা ভিডিও মেসেজ এসেছে। সে যখন মেসেজটা ওপেন করে দেখতে পায় ওই শয়তানগুলোকে একটা ভিডিও পাঠিয়েছে। আর এই ভিডিওটা কিসের তো বুঝতেই পারছো, মানে ইউনাকে যে ওরা রেপ করেছে এটা আবার ভিডিও করেও রেখেছে এবং ইউনাকে দেখা করতে বলেছে না
হলে এটা ওরা ছেড়ে দেবে। ইউনা তখন এটা দেখে জোরে চিৎকার করে, চিৎকার শোনার মা চলে আসে, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ ছিল, যার জন্য লিম ভাবতে থাকে যে আমার মেয়ে হয়তো সুইসাইড করতে পারে। বাট ইউনা তখনই দরজা খুলে দেয় এবং তার মাকে মিথ্যা বলে যে মিউজিক ক্লাসে যাচ্ছি। অ্যাকচুয়ালি সে যাচ্ছে ওই শয়তানদের সাথে দেখা করতে এবং ও একটা ছুরি নিয়েছে, ছুরি তো না, ওই কি বলে পেপার কাটার নিয়েছে। বাচ্চা পোলা বানোর মাথায় আইডিয়া নেই যে পেপার কাটার দিয়ে 3টা ছেলের সাথে কি পসিবল। তো বাসা থেকে বের হয় আর ওই শয়তানরা যে ঠিকানা দিয়েছে ওই ঠিকানা অনুযায়ী সেখানে যায়। আর আমরা তো জানি ওর কাছে একটা পেপার কাটার রয়েছে। এরপর ইউনা সেখানে যাওয়ার পরে ওই ছেলেগুলো রুমের ভেতরে নিয়ে আসে। তো ইউনা তখন ওদের যখন ছুরি দিয়ে মারতে যাবে উল্টো ওই ছেলেরা মজা করতে থাকে আর এগুলো আবার ভিডিও করছিল। আর তারপর ওই ছেলেগুলো ইউনাকে আবারও পালাক্রমে ধর্ষণ করে এবং এইটা আবারও ভিডিও করে এবং এরপর ইউনাকে আবারও ভয় দেখায় যদি এসব কথা বাইরে যায় ভিডিও ভাইরাল করে দেবো। কি যন্ত্রণাদায়ক একটা ব্যাপার। আর অন্যদিকে দেখা যায় লিম এসেছে তার এক্স হাজবেন্ডের স্ত্রীর কাছে, সে একজন নামকরা উকিল। তো লিম অনুরোধ করে যে ইউনার কেসটি আপনি হাইকোর্টে লড়বেন প্লিজ, আমার মেয়ের জাস্টিস চাই। তো যদিও সতীন তারপর সে রাজি হয়ে যায়। আর অন্যদিকে ইউনাকে দেখানো হয় আর বুঝতেই পারছো একবার রেপ হয়েছে, তার প্রাপ্য ন্যায় বিচারও পায়নি, সেই সেম কাজটা আবারও হলো। এবার ও নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, বাড়ি এসে প্রচন্ড দুঃখে নিজের চুল কাটতে থাকে আর কান্না করতে থাকে। বাট ও আত্মহত্যা করার চেষ্টা করে কিন্তু সাহস পায় না। আর এরপর যখন লিম বাসায় ফিরে আসে তখন দেখতে পায় ইউনা চুপচাপ বাথরুমে বসে আছে, কিন্তু এখানে ইউনার মায়ের আইডিয়াও নেই তার মেয়ের সাথে আবারও কি হয়েছে। তো যাই হোক, এরপর লিম যখন কিছু জিনিস কেনার জন্য বাইরে যায় ওই সুযোগে ইউনাও করে কি বাসা থেকে বের হয় এবং একটা কেকের দোকানে আসে এবং কেকের দোকানদারকে বলে আমার একটা কেক লাগবে। তো দোকানদার বলে উপরে কি লিখে দেবো। ইউনা বলে না, উপরে যেটা লিখতে হবে সেটা আমি নিজে লিখবো। তো এরপর ইউনা কেকের উপর কিছু লিখে, বাট কি লিখে সেটা আমাদের এখন দেখানো হয় না। আর পরের দৃশ্যে দেখা যায় লিম বাসায় ফেরত এসেছে আর সে বাসায় এসে ইউনাকে কোথাও দেখতে পায় না, বাট ওয়াশরুম থেকে একটানা পানি পড়ার শব্দ শুনতে পায়। আর এরপর দৌড়ে যখন সে ওখানে যায় দেখতে পায় তার মেয়ে ইউনা বাথটবে শুয়ে রয়েছে এবং বাথটবের পুরো পানি রক্তে লাল হয়ে রয়েছে। তো অ্যাকচুয়ালি এখানে ইউনা যেটা করেছে তার হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেছে। তো এটা দেখে লিম তো অনেক ভয় পেয়ে যায়, চিৎকার করতে থাকে, মেয়েকে কোলে করে গাড়িতে উঠে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর তারা যখন হসপিটালে যাচ্ছিল তখন ইউনার মধ্যে একটু জ্ঞান ফিরে আসে আর সে খুব আস্তে করে তার লাস্ট কথাটা বলে জীবনের, সেটা হচ্ছে ডোন্ট ক্রাই মামি, মানে এই সিনেমার নাম। আর এরপর তারা যখন হসপিটালে ফাইনালি আসে অনেক দেরি হয়ে গিয়েছে, ডক্টররা জানায় ইউনার বেঁচে নেই। তো এই কথা শোনার পরই ইউনার মা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আর কিছুক্ষণ পর তার যখন জ্ঞান ফিরে আসে সে তার প্রিয় মেয়ের লাশটা দেখতে পায় এবং সে ইউনার মৃত মুখটি দেখে কান্নায় ভেঙে পড়ে আর চিৎকার করে কান্না করতে থাকে। আর তারপর দেখা যায় ইউনার শেষকৃত্য অনুষ্ঠান শেষ হয়েছে আর ইউনার মা বাড়িতে ফিরে এসেছে, বাট এই বাড়িটা আজকে কবরস্থানের মতো শুনশান, কোনো প্রাণ নেই। আর তারপর ইউনার মা যখন ফ্রিজ খোলে তখন সে ইউনার আনা সেই কেকটা দেখতে পায় আর কেক বক্সটি ওপেন করে যেখানে লেখা ছিল ডোন্ট ক্রাই মামি। আর এখানে আমরা এটাও জানতে পারি যে আজকে ইউনার মায়ের জন্মদিন আর ইউনা জানতো সে তার মায়ের জন্মদিনে বেঁচে থাকবে না আর এজন্য মারা যাওয়ার আগে তার মায়ের জন্য এই কেকটা এনেছিল। তো এটা দেখে লিম তো আরো কান্না করতে থাকে। আর তারপর দেখা যায় লিম ইউনার ঘরে এসেছে এবং ইউনার ফেলে রাখা সকল জিনিসপত্র দেখতে থাকে, ইউনার ছবি দেখে কষ্ট পায়, ব্যবহৃত জিনিস দেখে কষ্ট পায়, ডয়ারে তুলে রাখে, জুতাগুলো তুলে রাখে। বাট হঠাৎ করে ইউনার ফোনটা সে দেখতে পায় আর ফোনটা অন করার সাথে সাথে সে ওই ছেলেগুলোর মেসেজ দেখতে পায় এবং ইউনাকে পাঠানো ওই দুটো ভিডিও দেখতে পায়, আগের রেপের পরের রেপের, এবং পুরো কনভারসেশন পড়ে তার আর বোঝার বাকি থাকে না যে তার মেয়ের সাথে পরে আবার কি হয়েছে, কেন সে সুইসাইড করেছে। তো এবার লিম রাগে ফেটে পড়ে এবং তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে যায় সে ওই ছেলেগুলোকে মেরে ফেলবে, তার মেয়ের মৃত্যুর বদলার প্রতিশোধ নেবে। তো লিম চলে আসে ওই ছেলেগুলোর কাছে। তো লিম ছেলেটিকে ভিডিও দেখে ওদের কাছে যে কপিটা রয়েছে সেটা কেটে দিতে বলে, বাট তখন ওই ছেলেটা উল্টো লিমের সাথেও খারাপ ব্যবহার করতে থাকে, মানে রেপ করবেও কেউ। তো এক পর্যায়ে লড়াই শুরু হয় কিন্তু ভাগ্যক্রমে সেখানে পুলিশ চলে আসে এবং লিমকে থানায় নিয়ে যায়। আর তারপর লিমের এক্স হাজবেন্ড তাকে বলে তুমি নিজে কোনো আইন নিজের হাতে তুলে নিতে চাচ্ছ, এটা তো পুলিশের কাজ। লিম তখন বলে পুলিশ বাল ছিঁড়বে, পুলিশ যদি কিছু করতো তাহলে আমার মেয়ে আজ বেঁচে থাকতো, আবার মেয়ের বিচার আমি নিজেই করবো। তো এই কথা শুনে লিম সেখান থেকে বেরিয়ে যায় আর সোজা চলে আসে হচ্ছে চৌহানের কাছে, মানে মেইন শয়তানের কাছে। আর ওর গলায় ছুরি ধরে বলে তুই আমার মেয়ের সাথে এমনটা কেন করলি, আমার মেয়ে তো তোকে অনেক ভালোবাসতো। তো চৌহান তখন বলে আমার কোনো দোষ নেই, আমার বন্ধুরা আমাকে বলেছিল ইউনাকে এখানে নিয়ে আসতে, তা না হলে ওরা আমাকে মেরে ফেলবে। তো এই কথা বলে ও মনে করো যে বেঁচে যায় এবং উল্টো বন্ধুদের ঠিকানা দিয়ে দেয়। আর তখন লিম কান্না করতে করতে আবারও চৌহানকে বলে ইউনা তোকে আসলে অনেক ভালোবাসতো, তুই কিভাবে পারলি, তোর জন্য আজ ইউনা বেঁচে নেই। তো দৃশ্যের পরিবর্তন হয় আর দেখা যায় লিম সেই ঠিকানায় চলে আসে এবং ঘরে ঢুকে কিন্তু সে কাউকে দেখতে পায়, কিন্তু ওই ঘর দেখে তার চোখে পানি চলে আসে কারণ সে তো ভিডিও দেখেছে আর এই ঘরের মধ্যে তো তার মেয়েকে দ্বিতীয়বার রেপটা করা হয়েছিল। তো কিছুক্ষণ পরে সেখানে একটা ছেলে আসে এবং তাদের দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। তো লিম যেহেতু একটা মহিলা ওর তো পারার কথা না, কিন্তু তারপরে ছেলেটা তখন বলে তোমার উপর আমার রুচি নাই, তুমি এখান থেকে চলে যাও, তা না হলে তোমার মেয়ের সাথে যা করেছি তোমার সাথেও তা করবো, তোমাকেও ভিডিও করবো। বাট লিম এখানে একটু বুদ্ধি খাটায়, সে প্রথমে অ্যাটাকিং না যে ভদ্র মতো যে কাছে গিয়ে ছুরি দিয়ে ছেলেটার গলায় কেটে ফেলে এবং নগদ ওখানে মারা যায় সে। তো এইভাবে তার প্রথম প্রতিশোধটা নেওয়া হয়। আর তারপর লিম করে ওই ছেলেটার ফোন নিয়ে বাইরে আসে আর সেখানে থাকা অন্য ছেলেটাকে কল দেয় এবং জানতে পারে ওই ছেলেটা অমুক জায়গার বাইক পার্কিংয়ে রয়েছে। তো লিম করে কি তার গাড়ির ডাইরেক্ট ওর উপর দিয়ে উঠিয়ে দেয় এবং বারবার ওর উপর দিয়ে গাড়ি চালাতে থাকে যতক্ষণ না পর্যন্ত থেতলে মারা না যায়, মানে দুজনকে মারা শেষ। আর তারপর
তারপরও অফিসের ছাদে আসে আত্মহত্যা করার জন্য। ওর আর বেঁচে থাকার ইচ্ছা নেই, ও তো মেয়ের জন্যই বেঁচে ছিল, আর মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়া হয়ে গিয়েছে। বাট তখনই তার কাছে কল আসে তার এক্স হাজবেন্ডের। সে বলে এই সবকিছুর মাস্টার প্ল্যান কিন্তু চৌহান, আর ভিডিওগুলো নিজেই করেছে। তো এইবার এটা শুনে তো লিম পুরো আকাশ থেকে পড়ে যায়। বুঝতেই পারছো চৌহান ভালো সেজেছিল প্রথমে, তো সে চৌহানের স্কুলে চলে আসে, কিন্তু লিমের এক্স হাজবেন্ডও সেখানে চলে আসে। তো লিম যখন চৌহানকে মারতে মারতে ছাদে নিয়ে আসে, তখন পেছন পেছন লিমের এক্স হাজবেন্ডও আসে এবং লিমকে বারবার রিকোয়েস্ট করে ছুরিটি ফেলে দাও। বাট এতক্ষণে লিম কিন্তু অনেকবার ছুরি আঘাত করেছে আর কি ওই ছেলেটাকে, এবং এখানে লিমের এক্স হাজবেন্ড বললো কোর্টের বিচার হবে, আমরাও বিচার করবো। কিন্তু এখানে লিমের তো হারানোর কিছু নেই, ও বেঁচে থেকে কি করবে? সে করে কি নিজের হাতে ছুরি নিয়ে চৌহানের দিকে এগিয়ে যায়, কিন্তু তখন লিমকে তার এক্স হাজবেন্ডই গুলি করে দেয়। লাইক সিরিয়াসলি ভাই, মানে এটা আসলে কি ছিল? এখানে কিন্তু লিমের এক্স হাজবেন্ড ইচ্ছা করলে ব্যাপারটা এড়িয়ে যেতে পারতো, যে মেরে ফেলেছে আমি কিছু করতে পারিনি, কোর্টের বিচার হবে লিমের মানে ইউনার মায়ের। কিন্তু অতিরিক্ত সৎগিরি দেখাতে গিয়েছে, কামের কাম পায় অতিরিক্ত সৎগিরি দেখালো। ওর মেয়ে কিন্তু রেপ হয়েছে, এক্স হাজবেন্ডেরও কিন্তু মেয়ে ইউনা, ওর মেয়ে রেপ হয়েছে, ও কিন্তু সিস্টেম মতো গুলি করে 3টাকে মেরে দিতে পারতো, যে কোনো সিস্টেমে সন্ত্রাসীদের যে কোনো কৌশলে পারতো। উল্টো কি করলো? লিমকে মেরে দিল। মানে সবসময় কথায় রয়েছে না, দুর্বলরাই ভিকটিম হয়, লস হয় দুর্বলদেরই। তো যাই হোক, এখানে এই লিম মারা যায়। আর অন্যদিকে চৌহান যে শালার পর শালারকে একটা গালি দিতে মন চাচ্ছে, ওকে যেহেতু অনেক বেশি কুবিয়েছে, ওর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা যায়। কিন্তু এখানে যেটা হয়েছে, লিম মারা গেলেও তার মেয়ের বিচার কিন্তু সে নিজে করতে পেরেছে, যেটা আইনের সহায়তা সে কখনোই পারতো না। আইনের ফাঁক ফোকর রয়েছে, বেরিয়ে আসতে পারতো। আর এই সিনেমার লাস্টে একটা মেসেজ দেওয়া হয়, সেই মেসেজটা হচ্ছে ইউনার মতো আমাদের পুরো পৃথিবীতে অনেক মেয়ের সাথে এরকম ঘটনা ঘটে থাকে। তো এই সিনেমাতে ইউনার মতো প্রতিশোধ নিতে পারলো, কিন্তু পুরো পৃথিবীতে 95% মেয়েই এটার কোনো বিচার পায় না। তো যাই হোক, আমি জানি না সিনেমাটি তোমাদের কাছে কেমন লেগেছে, এবং যে স্ক্রিপ্ট পাঠিয়েছো তাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা স্ক্রিপ্ট পাঠানোর জন্য। এটা খুবই বাস্তববাদী একটা সিনেমা ছিল, এবং এই সিনেমাতে আজগুবি বা অসম্ভব কিছু দেখানো হয়নি। লিমের মাকেও কিন্তু একেবারে অ্যাঞ্জেলিনা জোলির মতো সেরকম আবল তাবল পিস্তল নিয়ে গিয়েছে, এটা গিয়েছে গাড়ি চেজিং করে গাড়ি উল্টে দিয়েছে, ওরকম কিছু দেখানো হয়নি। মানে সম্ভব যতখানি বাস্তব লাইফে ওরকম একটা কিছুই দেখানো হয়েছে। তো যাই হোক, তুমি একটা জিনিস দেখো, ইউনা এবং ইউনার মা কিন্তু খুব ভালো সুন্দর মতো স্বাভাবিকভাবে ছিল, কিন্তু ওই যে কুত্তার দল শান্তিতে থাকতে দিবে না, হুদাই একটা ঝামেলা বাজে ওরাও মরলো এবং একটা ভালো নিরীহ ফ্যামিলিকে শেষ করে দিল। তো এর জন্য দুনিয়াতে তুমি যত ভালো মানুষই হও না কেন, তারপরেও তুমি নিরাপদ না। পুরো পৃথিবীকেও তুমি যদি ইমপ্রেস করে চলো, তারপরেও তুমি নিরাপদ না। আসলে পৃথিবীটাই নিষ্ঠুর, পৃথিবীটাই খারাপ। আমরা ইউরোপ, আমেরিকা বা সৌদি আরব এরকম দেশকে অনেক নিরাপদ মনে করি ভাই, তলে তলে সব দেশে কি চলে ভাই, খুব ডেঞ্জারাস, পুরো দুনিয়াটাই ডেঞ্জারাস। আমি একটা মজার কথা বলি, নিউজিল্যান্ডকে তো আমরা অনেক ভালো দেশ মনে করি। 2013 সালের দিকে নিউজিল্যান্ডের একটা মেয়ের সাথে ওই নতুন নতুন ফেসবুক আমার সাথে একটু প্রেমের সম্পর্ক ছিল। ওর নামটা হচ্ছে ক্যাট স্পেন্সার। ওই মেয়েটার ছবি থাকলে আমি এখানে অ্যাড করে দেওয়ার চেষ্টা করবো। মানে আমাদের এত ভালো সম্পর্ক ছিল, ওর স্বপ্ন ছিল যে ও কখনো বড় হয়ে তারপর ভালো একটা জব করবে, আমাদের দেশে এসে আমাকে নিয়ে যাবে, মানে এরকম কথাবার্তা ছিল আর কি। বিদেশি মেয়েরা কিন্তু নর্মালি এটাই করে, ওদের যদি সামর্থ্য থাকে ওরা এটাই করে, ওরা উল্টা এখানে আসে, যেহেতু ওদের টাকা বেশি, ওদের সাহসও বেশি থাকে। তো আমাদের মোটামুটি 1 বছর ধরে কথা হয়, হঠাৎ করে ও নাই ইন্টারনেটে নাই। তারপরে 2015 সালে হঠাৎ করে, মানে 2 বছর 2.5 বছর পরে ওর সাথে কথা। আমি তো অবাক, এতদিন কইছিলে। পরে ওর কাহিনী শুনলাম, ওর যে সৎ বাবা, ওর মায়ের যে বয়ফ্রেন্ড, সে ওকে রেপ করেছে এবং ওর পেটে তার বাচ্চা। এবং এই বিষয়টা নিয়ে ওরা কখনো থানা পুলিশই করেনি, কারণ ওর সৎ বাবার অনেক প্রভাব, টাকা পয়সা আছে, ওর মা ওর বাবার কাছে ঋণী, বাইরে যেতে পারে না। তো ওই মেয়েটার জীবন কিন্তু বলি হয়ে গেছে। ওর লাইফের স্বপ্ন ছিল ও বিমান বাহিনীতে যাবে, পড়ালেখা করবে, সব শেষ। উল্টো মনে করে এলাকায় মুখ দেখাতে পারে না, সব দেশে একই সিস্টেম। কিন্তু তারপর ওর সাথে আমার কথা হয়নি 2023 সাল পর্যন্ত। এই রিসেন্টলি ওর সাথে আমার কথা হয়েছে, বাট ওইরকম কোনো কথা হয় না, জাস্ট হাই হ্যালো কি অবস্থা। আর বাচ্চাও বড় হয়ে গেছে, অথচ যার মধ্যে বাচ্চা হলো, ওই বাচ্চাটা দেখলেই কিন্তু ওই শয়তানটার কথা মনে পড়ে। রাগ কিন্তু অনেক, কিন্তু বাচ্চাটার মুখ দিকে তাকে কিছু বলারও নাই। তো এইরকম ঘটনা শুধুমাত্র যে নর্মাল দেশে ঘটে, কোরিয়াতে ঘটে, সাউথ এশিয়াতে ঘটে তা না, দুনিয়ার সব প্রান্তে এরকম ঘটনা ঘটে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বিচার হয় না বা পায় না, সেটেলমেন্টেই চলে যায়, কিংবা বা উল্টো ধর্ষিত পরিবার ভয়ভীতিতে থাকে এবং উল্টো মেয়েদেরই দোষারোপ করা হয়, গেছিলি কেন, গ্যাসাস কেন, তোর দোষ ছিল, তোর জন্য এরকম হয়েছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।